এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। আপনারা যদি দেখেন যে সিলেকশন বোর্ড যদি দেখে যে কোনো একজন প্লেয়ার রেগুলারলি খারাপ পারফরমেন্স করছে, তাকে তো সিলেকশন কমিটির টিমে রাখবেন। তো আমাদের দিক থেকেও ব্যাপারটা এরকমই ছিল এবং আমরা আবারও ক্রিকেট কেন্দ্রিক যারা অংশীজন আছেন সকলের সাথে কথা বলেছি। অনিয়ম বলতে আপনারা রিপোর্টটা সবাই দেখেছেন। রিপোর্টে খুব স্পষ্টভাবে রিপোর্টে তদন্ত কমিটি, সত্যানুসন্ধান কমিটি যেই অংশীজনদের সাথে কথা বলেছে, বিপিএল সংক্রান্ত বিপিএলের সদস্য সচিব ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ভাই, ওনারা ওনাদের বক্তব্য সেখানে দিয়েছেন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও পর্যন্ত দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে, মানে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে, আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেওয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, যেটা আমরা কেউই চাইনি। এবং আমাদের সরকার প্রধানের বিপিএলের ফাইনাল ম্যাচে কিন্তু থাকার কথা, আসার কথা। বিপিএল কেন্দ্রিক এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তাকে আমরা আনতে পারিনি, যেটা আমাদের জন্য, বোর্ডের জন্য একটা লজ্জাজনক পরিস্থিতি সে সময় তৈরি। বিপিএল নিয়ে আপনার স্পোর্টসের কোন সাংবাদিকটা রিপোর্ট করেনি বিপিএলের অনিয়মের বিষয় নিয়ে? কেউ আছেন যে রিপোর্ট করেনি? আপনারা সবাই করেছেন। তো আমরা সেটা অনুযায়ী একটা সত্যানুসন্ধান কমিটিও করেছি। তো আমরা ফ্যাক্টগুলো বিবেচনায় নিয়েছি, কে কী বললো এগুলো দেখার বিষয় না। আর আমি মনে করি যে আপনাদের থেকে শুরু করে বাংলাদেশের 16 কোটি মানুষ চায় বাংলাদেশের ক্রিকেটটা ভালো করুক। আমার ফোকাসটা হচ্ছে ক্রিকেট ভালো করবে কীভাবে সেটার দিকে। আমার ফোকাসটা এরকম না কোন ব্যক্তিকে বসালাম বা কাকে। এখানে ভাই আমিনুল ভাইকেও আমি চিনি না, ফারুক ভাইকেও আমি চিনতাম না। আমি ক্রিকেট সংশ্লিষ্ট 10 জন মানুষের সাথে কথা বলেছি, যাদেরকে আমার মনে হয়েছে অংশীজন, তাদের মতামতের ভিত্তিতে তখন ফারুক ভাইকে আমরা এনেছিলাম। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আমরা দেখেছি যে সেভাবে কাজ হয়নি এবং বাংলাদেশের ক্রিকেট তার মানে ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে। তো এটা একটা কনসার্ন, এটা একটা ন্যাশনাল কনসার্ন। তো এই জায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য ফ্যাক্টগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে যে সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ, এখানে সরকারের হস্তক্ষেপের কিছু নেই। সরকার তার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু এখতিয়ারভুক্ত আছে, সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে। দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে, সরকার সেখানে পরিবর্তন করেছে। সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি। প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে। এবং এ বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান যেই ক্রিকেটের অবস্থা সেটা তো আইসিসিরও অজানা নয়। সেই জায়গা থেকে তারও এই সিদ্ধান্তকে বা এই নতুন নেতৃত্বকে স্বাগতম জানিয়েছে। প্রথমত আগামী ইলেকশনের টেন্টেটিভ টাইমটা হচ্ছে অক্টোবর, যতটুকু জানি। তো আমরা কোনো সময়সীমা দিইনি। আমার যেটা কথা হয়েছিল আমিনুল ভাইয়ের সাথে, আমি ওনাকে জাস্ট জানতে চেয়েছিলাম যে আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা। কারণ উনি আইসিসিতে যেই স্যালারি পান আমরা তো সেটা ওনাকে অফার করতে পারছি না, কারণ এটা একটা অনারারি পোস্ট, আপনারা জানেন। তো ওনারও একটা দীর্ঘদিন সেখানে কাজ করার সেটাকে ব্যত্যয় ঘটে উনি আসবেন কিনা। তো তিনি তখন হ্যাঁ বলেছেন, রাজি হয়েছিলেন কাজ করার জন্য। কোন ক্যাপাসিটিতে সেটা আমরা তখনও ঠিক করিনি। তবে বর্তমান যে সার্বিক পরিস্থিতিতে ওনাকে সভাপতির দায়িত্বটা বিসিবির বাকি পরিচালকরা নিয়ম অনুযায়ী ওনাকে নির্বাচিত করেছেন। আর প্রথম কোশ্চেন, হ্যাঁ, ফারুক ভাইয়ের সাথে আমার যেটা কথা হয়েছিল যখন রিপোর্টটা আমাদের হাতে আসলো এবং 8 জন ডিরেক্টরের যেই অনাস্থা প্রস্তাবটা আসলো, আমি উভয় পক্ষকে বলেছিলাম এটা যথাযথ, এটা গোপন রাখার, যাতে গোপন থাকে। কিন্তু আপনারা তো জানেন স্পোর্টস সেক্টরে আসলে কোনো কিছুই গোপন থাকে না, আপনাদের কাছে চলেই যায়। তো ফারুক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা। উনি নিজে থেকে যদি করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। তবে যাই হোক, সেটা তো আর সম্ভব হয়নি, যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে। এখন আমি যেটা বললাম যে আমাদের হচ্ছে কোনো একটা প্লেয়ার যদি খারাপ খেলে আপনি যদি সিলেকশন কমিটিতে থাকেন আপনি তাকে রাখবেন না, এটাই স্বাভাবিক। তো আমাদের সেই সুযোগটাও ছিল নিয়ম অনুযায়ী। আপনারা জানেন যে আমরা এখানে কনস্টিটিউশনের কোনো ব্যত্যয় আমরা ঘটাই নাই, বিসিবির কনস্টিটিউশনের কিংবা আইসিসির গাইডলাইনেরও কোনো ব্যত্যয় আমরা ঘটাই নাই। জোরপূর্বক কাউকে প্রেসিডেন্ট অপসারণ করা হয়নি। আমরা আমাদের মনোনয়নটা
প্রত্যাহার করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি। এইটা এনএসসির যে দুজন ডিরেক্টরের কোড আছে, এটা যে কোনো সময় এনএসসি চাইলে করতে পারে। হ্যাঁ, অবশ্যই আমরা এটা খুব স্পষ্টভাবে সবাইকে বারবার বলেছি যে আমাদেরকে দুইটা রিপোর্ট দিতে হবে। একটা হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট প্রতি বছর, এবং আরেকটা হচ্ছে অডিট রিপোর্ট। এই দুইটা রিপোর্ট প্রত্যেকটা ফেডারেশন আমাদেরকে দিতে হবে। আমরা তাদের প্রোগ্রেসটা দেখব এবং কোথায় কোথায়, তাহলে একটা যোগাযোগও আমাদের মধ্যে থাকবে যে কোথায় কোথায় সহযোগিতা করলে সরকার আরও ভালো করতে পারে, ফেডারেশন ওই স্পোর্টসটা আরও ভালো করতে পারে। তো এই দুইটা জিনিস সবসময় মানদণ্ড থাকবে, এবং শুধুমাত্র যে প্লেয়াররা পরিবর্তন হবে সেটা তো না। যে পারফর্ম করতে পারবে না, আমি যদি পারফর্ম করতে না পারি, আমি যদি ব্যর্থ হই, তাহলে আমিও পরিবর্তন হতে পারি। তো প্রত্যেকটা জায়গাতেই আমার মনে হয় এই ট্রান্সপারেন্সির জায়গাটা থাকা দরকার, এবং এই প্রোগ্রেসটা দেখা দরকার যে ফেডারেশনগুলো কেমন প্রোগ্রেস করছে, কেমন কাজ করছে। আমি তো আর দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের ক্রিকেটকে ডুবে দিতে পারি না। তো সেই জায়গা থেকে আমার যতটুকু এখতিয়ার আছে নিয়ম অনুযায়ী, ততটুকু সবসময়ই চেষ্টা করে যেতে হবে।